প্রত্যেক জাতীয় নেতার সম্পত্তির তদন্ত হওয়া উচিত। সমস্ত সাংবিধানিক পরিকাঠামোগুলোকে ব্যবহার করবেন, করে মানুষকে লুট করবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না যে তার দল কোথায় ভাঙছে, কিভাবে ভাঙছে, কতভাবে ভাঙছে। ওই দলের ওই অবস্থা কিভাবে হলো তার জন্য গবেষণা করার দরকার নেই। লুটের মালের ভাগাভাগি, বখরার ব্যাপার, এর বাইরে কি ছিল তৃণমূল কংগ্রেস? কিন্তু এ জিনিস নজিরবিহীন, এ একমাত্র তৃণমূল পারে। কিন্তু আমরা মনে করছি যে দুর্নীতির কিছু তথ্য ওনার কাছে আছে। ভারতীয় জনতা পার্টির আর যাই হোক না কেন তৃণমূলীকরণ হবে না, এটা হওয়াই স্বাভাবিক ছিল। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সুখেন্দু শেখর বাবু বলেছেন যে ওনাদের প্রত্যেক জাতীয় নেতার সম্পত্তির তদন্ত হওয়া উচিত। দল কারোর সঙ্গে যুক্ত কতটা আছে এই ধরনের দুর্নীতির সঙ্গে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ইত্যাদি সব রকমের দুর্নীতির সঙ্গে, সেটাও খতিয়ে দেখা উচিত। এইটা যদি একটা অবস্থা হয়, সেখানে তো বিজেপির কিছু করার নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, আমরা বিভিন্ন সময় যে জিনিস দেখেছি, গত 11 বছর ধরে নয়, তার আগের 4 বছরও যোগ করতে হবে, পুরো 15 বছর। আমরা প্রথমের দিকে 2-3 বছর ভেবেছিলাম বোধহয় যে বোধহয় সরকারটা হতে একটুখানি অসুবিধা হচ্ছে, অনেকেই তাই ভেবেছিলেন যখন 11তে ক্ষমতা এসেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, তাতে বোঝাই যাচ্ছিল যে কোনো বিচারধারাবিহীন এই দলটি, বিভিন্ন রকমের মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটা জ্যাকেট পরে, যাতে কিনা এটা একটা রাজনৈতিক দল বলে মানুষের কাছে গেলেও আসলে এটা একটা জনগোষ্ঠী যারা কিনা সংবিধান, রাজনৈতিক দল, বিভিন্ন পদ্ধতি, আমাদের বিধানসভা ইত্যাদি সমস্ত সাংবিধানিক পরিকাঠামোগুলোকে ব্যবহার করবেন, করে মানুষকে লুট করবেন। এর উল্টো দিকে বিপ্রতীপে দাঁড়িয়ে বিজেপিকে বিশ্বাসযোগ্য বিকল্প মনে করেছিল পশ্চিমবঙ্গের আপামর বাঙালি, এবং তার প্রতিফলন আজকে দেখা গেছে 2026-এর নির্বাচনে। বহু রক্তক্ষয়ের পরে, বহু অত্যাচার সহ্য করার পরে, কোর্টে, মাঠে, সর্বত্র লড়াইয়ের পরে পশ্চিমবঙ্গের বাঙালি জনতা আজকে জিতেছে, এবং তার সঙ্গে বিজেপির বিধায়করা আজকে সরকার চালাচ্ছেন। আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না যে তার দল কোথায় ভাঙছে, কিভাবে ভাঙছে, কতভাবে ভাঙছে। কিছুক্ষণ আগে কোন এক জায়গায় তিনি দেখলাম বিবৃতি দিয়েছেন যে তার সঙ্গে 13 জন আছে, অথচ 20 জন সাংসদ তারা লিখিতভাবে জানিয়েছেন যে তারা ওই দলের সঙ্গে থাকতে চান না, একটা আলাদা ব্লক চান, যেটা সংসদীয় বিষয়। সংসদের যারা দায়িত্বে আছেন বা আমাদের পরিষদীয় দলনেতা যারা রয়েছেন দলের তরফ থেকে, তারা এই ব্যাপারে বিবৃতি দেবেন। কিন্তু পরিস্থিতি হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দলটি 4 তারিখের ভোটের যে রেজাল্ট বা ফল, সেটা বেরোনোর পরে 1 মাসও টেকেনি। আমরা অনেক টিভি চ্যানেলে আপনারা ভবিষ্যৎবাণী দেখেছিলেন যে অনেকে তো বলেছিলেন এরপরে জিতেও যেতে পারে তৃণমূল কংগ্রেস। কিন্তু কি যে হয়েছে দলের মধ্যে, এবং মানুষ যে কি চোখে এদেরকে দেখে, সেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে। বিভিন্ন জায়গায় যে জনরোষ পরিস্ফুট হচ্ছে, সেটা দেখলে বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে, আর বেশি বাকি নেই। এরপরে তৃণমূল কংগ্রেস নামক দলটিকে অন্তত এই ফরম্যাটে, এই পরিচিতিতে, যে পরিচিতিতে তারা পরিচিত, সেরমভাবে আর হয়তো খুঁজে পাওয়া যাবে না, এটা নিশ্চিতভাবেই বলা যায়। ওই দলের ওই অবস্থা কিভাবে হলো তার জন্য গবেষণা করার দরকার নেই। যে দল দীর্ঘ 1.5 দশক ধরে শুধু মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষকে শোষণ করেছে, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান কোনো কিছুই বাদ রাখেনি, সব জায়গাতেই শুধু লুট চলেছে, লুট লুট আর লুট। একটাই ডক্ট্রিন ছিল, লুটো, কাটো এবং বাঁটো। 75-25-এর যে সীমারেখা, লুটের মালের ভাগাভাগির, বখরার ব্যাপার, এর বাইরে কি ছিল তৃণমূল কংগ্রেস বলে দলটির কোনো রাজনৈতিক ভিশন কি ছিল আমরা জানতে চাই। কিছুই ছিল না, লুট, আরো লুট, আরো লুট, এই বিষয়টিকেই সামনে রেখে এইসব হয়েছে। আর দলের ভাঙন, আজকে অনেকে ভদ্রলোক সাজতে চাইছেন, বিভিন্ন সময় সাজতে চেয়েছেন, কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের সেই প্রচণ্ড অন্যায়ের দিনগুলোতে কোনো রকম প্রতিবাদ করেননি,
সেই দলের প্রতীক নিয়েই ভোটে লড়েছেন, সেই দলের প্রতীক নিয়ে লড়ে দাঁড় করানোর চেষ্টা করেছেন, তাদেরকেও মানুষ অন্যভাবে দেখবেন। রাজনীতি বিচিত্র গতি, রাজনৈতিক সমীকরণ, রাজনীতির এগোনো পেছনো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দুঃস্বপ্নের মতন মনে করেন ওই 15টা বছর তাদের জীবনের উপর দিয়ে চলেছে। অনেকের জীবন চলে গেছে, কিন্তু এ জিনিস নজিরবিহীন, এ একমাত্র তৃণমূল পারে। এইসব ঘটনার পরে দল তো ভাঙবেই, দল তো মানুষের থেকে বিচ্ছিন্ন, মানুষ আর ওদের দলের সঙ্গে নেই। আরেকটু তদন্ত হোক, আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। আমরা জানি যে যে দিল্লির দুর্নীতি, তার থেকেও আমাদের মনে হচ্ছে এই দুর্নীতিতে যে পরিমাণ টাকা ইনভলভ আছে সেটা তার দিল্লির দুর্নীতির থেকেও বেশি। দিল্লির যে দুর্নীতি, তার যে পদ্ধতি, আর অভিষেক বাবুর নামে আসা দুর্নীতির মানে অ্যালেজলি, এখনো তো প্রমাণ অপ্রমাণ হয়নি, অভিযোগ যে পরিমাণ এসেছে, যেভাবে এসেছে, সেটা ভয়ানক। এর সঙ্গে আইপ্যাকের লোকেরাও যুক্ত আছে, এর সঙ্গে প্রশাসনের একাংশ যুক্ত আছে বা ছিল, এবং তার সঙ্গে অভিষেক বাবু এবং তার দলবল তো ছিলই। সেই জন্যই তো তিনি আসতে চাইছেন না, আমাদের যতদূর ধারণা। যেহেতু দেশের বাইরে যাওয়ার অনুমতি কোর্ট রদ করে রেখেছেন, নইলে পালিয়ে হয়তো যেতেন। যে হারে ওনার লোকজন সব নেপাল, ভুটান, বাংলাদেশ বর্ডারে খালের ধারে দাঁড়িয়ে থাকছে লাইন করে পালানোর জন্য, উনি ওই দিল্লি অবধি গিয়ে পৌঁছতে পেরেছেন। এরপরেও হয়তো বাইরে চলে যেতে পারছেন না। কিন্তু আমরা মনে করছি যে দুর্নীতির কিছু তথ্য ওনার কাছে আছে। সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির যারা কর্মী, যারা নেতা, যারা সদস্য, এমনকি যারা বিজেপির যারা সমর্থক, তাদের ঘাম, রক্ত, সম্মানের বিনিময়ে এই সরকার এসেছে। ভারতীয় জনতা পার্টির আর যাই হোক না কেন তৃণমূলীকরণ হবে না, এটা আমাদের অঙ্গীকার বিজেপির কর্মীদের কাছে। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এটা হচ্ছে নিয়ম, যে এটা চলে এসেছে। যারা 2011 সালের ওই দিনগুলোতে যারা কিনা আগে সিপিএম করতেন, তাদের একটা বড় অংশ রাতারাতি তৃণমূলে চলে যায়। এই 4th মের পরেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নিজেদের পার্টি অফিস নিজেরা রং করে রাতারাতি বিজেপি হয়ে যায়। বড়বাজার থেকে বিজেপির পতাকা বস্তা বস্তা কিনে এনে বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা লাগিয়ে তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে যায়। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে হলে রাজনীতি করতেই হবে। 50 বছরের এই নিও নর্মাল ডক্ট্রিন আমরা চাই না। আপনি রাজনীতি করতে পারেন, আপনি রাজনীতি নাও করতে পারেন, আপনি বিরোধিতা করতে পারেন, আপনি সরকারি দলের সঙ্গে আপনার ইচ্ছে হলে আপনি থাকতে পারেন, কিন্তু সরকারি দলের সঙ্গে থেকে কোনো সুবিধে নেওয়া বা বিরোধী দল করলে তাতে আপনার খুব অসুবিধে হবে, এরম কোনো কিছু অন্তত বিজেপি মনে করে না। রাজনৈতিক বাতাবরণ স্বচ্ছ হোক, রাজনৈতিক সংস্কৃতি উন্নত হোক, রাজনীতি সব কিছুকে গ্রাস করে সর্বগ্রাসী এক দানবে পরিণত হওয়ার যে প্রবণতা গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গ দেখেছে, তার ফলে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত কিছু চলে গেছে। আমাদের সংস্কৃতি, আমাদের নিবেশ, আমাদের কর্মসংস্থানের জায়গা সব কিছু ধ্বংস হয়েছে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সর্বত্র রাজনীতি। এ করার কোনো প্রয়োজন নেই। এই প্রবণতায় যারা বিজেপি করতে আসছেন তাদেরকে বলবো যে যদি মনে হয় যে শুধুমাত্র সুবিধে লাভের জন্য বিজেপি করতে আসছেন, বিচারধারার প্রতি আনুগত্য কিংবা হৃদয়ের অন্য ধরনের পরিবর্তন ছাড়া যারা আসছেন, তারা আসবেন না। কেননা তারা কোনোদিনই বিজেপির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। বিজেপি এভাবে চলে না। এবং আরও একটি কথা, আগামী 3 মাস দলের সমস্ত ইউনিটে কোনো রকমভাবে এন্ট্রি হবে না, কেউ আসবেন না, কেউ আসতে পারবেন না, যতক্ষণ না রাজ্য সভাপতি সম্মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য নতুন করে ঘোষণা করছেন। এটা আমাদের ঘোষিত বিষয়। এর বাইরে যদি কেউ কিছু করেন, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছেন, তারা সর্বত্র এতে নজরদারি করছেন এবং এ বিষয়ে বিভিন্ন লোকের উপরে বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। কড়া ব্যবস্থাই দল নেবে। দেবজিৎদা সেলফ প্রোক্লেম পুষ্পা পালাতে গিয়ে নেপাল পালাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে। এখন ও ছিল হচ্ছে সুপার ভলতার বস, তারও তো বস আছে।
মানুষ এখনই প্রশ্ন করছে যে সে অতএব কি এরপর মানে একই রকমের তো জামা পরতো, জিন্সের প্যান্টের কালার দেখেছেন একই রকম, পায়ে যে লোফার জুতো একই কোম্পানির, একই রকম পরতেন তো, বলার কায়দাও তো একই রকম ভাবে মাইক্রোফোন হাতে নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যেতেন, র্যাম্পের ওপর দিয়ে আবার হিরো 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 করে কারা কারা সব আওয়াজ টাওয়াজ তুলতো। তো যারা এগুলো করতো, যখন করতো, তো তখন তাদের মতন হয়েছে। কিন্তু বড় বড় কথা বলার পরে দেখা গেছে এরা আসলে এদের কোনো ক্ষমতাই নেই, এদের কোনো জায়গাতে কোনো রকম রাজনৈতিক শেকড় এদের নেই। এরা কোনো না কোনো লোকের হাতের পুতুলের মতন থাকে, বড় বড় কথা বলে, শুধু অত্যাচার করে কিছু টাকা পয়সা চুরি করতে পারে, লুট করতে পারে, মানুষের উপরে অত্যাচার করতে পারে, কিন্তু রাজনৈতিক গভীরতা এদের কারুরই নেই এবং এরা ধরা পড়বে। এবং এর যে বস যার কথা আপনি বলছেন, সেই বসও তো বেলা 12টার পরে চার্জ নিচ্ছিল নাকি, তারপরে দেখা গেল নিজেই 3 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তারপরে কারা ডিম ছুঁড়ে মারলো, সেই ডিম খাওয়ার পরের থেকে তিনি প্যানফটটি খেয়ে কম্বল মুড়ি দিলেন, কিন্তু তারপরে তিনি আবার ওই সাদা জামা পরে বীর দর্পে তাদের মিটিংয়ে চলে গেলেন, কিন্তু সিআইডি যে ডেকেছিল সেই সিআইডির ডাকে সাড়া দিলেন না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে এই ধরনের রাজনৈতিক শঠতা বেশি দিন চলে না। আর রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া একটি দল, তারা শুধু প্রশাসনিক ক্ষমতার জোরে যে পুলিশ স্টেটটা চালাচ্ছিল সেই স্টেট চালাতে পারবে না। এবং যেখানেই যাক না কেন, নেপাল তো অনেক খুব কাছাকাছি, যদি আরও দূরে কোথাও চলে যায়, যদি চাঁদেও চলে যায়, যারা মানুষের উপর অত্যাচার করেছে বিজেপির সরকার তাদেরকে আইন আমলে আনবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।